এই অডিও বুকে আপনাকে স্বাগতম। আপনি এমন এক দক্ষতার সঙ্গে পরিচিত হতে চলেছেন যা আপনার জীবনের প্রতিটি অংশকে বদলে দিতে পারে। ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ সমালোচনামূলক চিন্তাশক্তি। কিন্তু এখানে একটি মোড় আছে। এটি শুধু আরও স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নয়, এটি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গির দ্বার উন্মোচন করে, যা জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় সাহায্য করে। চলুন স্বীকার করি, আমরা এমন এক জগতে বাস করি যেখানে সবকিছু দ্রুত পরিবর্তন হচ্ছে। অনিশ্চয়তাই একমাত্র নিশ্চিত বিষয়। আমাদেরকে সবসময় তথ্য, আবেগ ও চিত্রের বন্যায় ভাসিয়ে নেওয়া হয়। এই বিশৃঙ্খলার মাঝে আপনি কিভাবে এমন সিদ্ধান্ত নেবেন যা সত্যি আপনাকে সামনে এগিয়ে নেবে, যখন চারপাশে সবকিছু আপনাকে ভিন্ন ভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে? তখন আপনি কিভাবে নিজের বিচারে আস্থা রাখবেন? আসল কথা হলো, সমালোচনামূলক চিন্তাশক্তি শুধু দার্শনিক বা বিজ্ঞানীদের জন্য নয়। এটি এমন একটি গোপন অস্ত্র যা আপনি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে শব্দের ভিড় কাটিয়ে বৃহত্তর চিত্র দেখাতে সাহায্য করে এবং এমন সিদ্ধান্ত নিতে সহায়তা করে যা সত্যি আপনার কল্যাণে আসে, বিশেষ করে যখন ঝুঁকি বেশি থাকে। পরবর্তী অধ্যায়গুলোতে আপনি ব্যবহারিক কিছু টুল, কৌশল এবং মানসিকতা শিখবেন যা আপনাকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালিত হতে সাহায্য করবে। আপনি শিখবেন কিভাবে মানসিক জটিলতা দূর করবেন, আবেগ ও যুক্তির পার্থক্য করবেন এবং দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান খুঁজে পাবেন। কল্পনা করুন, আপনি যদি সংকটের মুহূর্তে শান্ত থাকতে পারেন, পরিস্থিতির সব দিক থেকে বিশ্লেষণ করতে পারেন এবং এমন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। এই অডিও বুক শুধু আরও ভালোভাবে চিন্তা করার ব্যাপার নয়, এটি এমনভাবে চিন্তা করার বিষয় যা আপনাকে ক্ষমতায়ন করে এবং আপনার জীবনকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় টুল দেয়। এই যাত্রার শেষে আপনি এমন দক্ষতা অর্জন করবেন যা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে আপনাকে প্রস্তুত করে তুলবে, স্পষ্টতা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্য নিয়ে। তাই যদি আপনি সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকেন, আপনার মানসিকতা রূপান্তর করতে চান এবং সমালোচনামূলক চিন্তার শিল্পে পারদর্শী হতে চান, তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় ১। আপনি কখনো এমন একটি পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি যে সিদ্ধান্তটি নিতে চাচ্ছিলেন তা ঠিক মনে হচ্ছিল না, কিন্তু আপনি ঠিক বলতে পারছিলেন না কেন? অথবা হয়তো জীবনের এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন যেখানে মনে হচ্ছিল আবেগ আপনার বিচারবোধকে ঢেকে ফেলেছে এবং আপনি নিশ্চিত ছিলেন না কিভাবে পেছনে ফিরে চিন্তা করবেন। এই মুহূর্তগুলোতে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষমতা সেই চাবিকাঠি হতে পারে যা আপনাকে স্পষ্টতা এবং দিক নির্দেশনা দেবে যা আপনার প্রয়োজন। ক্রিটিক্যাল থিঙ্কিং শুধুমাত্র সমস্যা সমাধানের বিষয় নয়, এটি বিশ্বের সাথে যুক্ত হওয়ার একটি রূপান্তরমূলক উপায় যা আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, জটিল পরিস্থিতি বুঝতে সহায়ক হয় এবং অবশেষে একটি পূর্ণাঙ্গ জীবন যাপন করতে সাহায্য করে। এই অধ্যায়টি আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং কী তা বুঝতে সাহায্য করবে, সাধারণ ভুল ধারণাগুলো পরিষ্কার করবে এবং আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে এটি কিভাবে প্রযোজ্য তা অন্বেষণ করবে, বিশেষত যখন আবেগ জড়িত থাকে। চলুন ডুব দেই এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের রূপান্তরমূলক শক্তি উন্মোচন করি। ক্রিটিক্যাল থিঙ্কিং কি? ক্রিটিক্যাল থিঙ্কিং তার সবচেয়ে মৌলিক স্তর হল স্পষ্টভাবে এবং যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার ক্ষমতা, ধারণাগুলোর মধ্যে যৌক্তিক সংযোগ বুঝতে এবং প্রমাণ এবং যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা। এটি শুধুমাত্র মতামত রাখা বা পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর বিষয় নয়, এটি তথ্যের সাথে চিন্তা ভাবনা করে যুক্তিসঙ্গতভাবে জড়িত হওয়া, বিকল্পগুলো সাবধানে ওয়েটিং করা এবং এমন সিদ্ধান্ত নেওয়া যা সুসংহত এবং অবজেক্টিভ। প্রতিদিনের জীবনে আমরা অগণিত সিদ্ধান্ত নেই, ছোট এবং বড়। কিছু সহজ, যা তেমন চিন্তা প্রয়োজন হয় না, আবার কিছু আরও জটিল এবং গভীর বিশ্লেষণের প্রয়োজন। ক্রিটিক্যাল থিঙ্কিং তখন আসে যখন সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন আপনি কঠিন সমস্যার সম্মুখীন হন,
যখন আপনি সঠিক কাজ কি বুঝতে পারেন না, বা যখন ভুল ধারণা আপনার চিন্তা স্পষ্টতার উপর হুমকি দেয়। এটি একটি মানসিক প্রক্রিয়া যা কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায় নিয়ে গঠিত, যেমন পর্যবেক্ষণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, মূল্যায়ন এবং প্রতিফলন। চলুন এগুলো বিশ্লেষণ করি। পর্যবেক্ষণ। ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রথম পদক্ষেপ হলো তথ্য সংগ্রহ করা। এর মানে হলো আপনার চারপাশে কি ঘটছে তা সচেতন হওয়া, বিবরণ লক্ষ্য করা এবং প্রাসঙ্গিক তথ্য বা ডেটা দেখার জন্য মনোযোগ দেওয়া। ব্যাখ্যা। একবার আপনি একটি পরিস্থিতি বা সমস্যার প্রতি লক্ষ্য রেখে পরবর্তী পদক্ষেপ হলো সেই তথ্যের ব্যাখ্যা করা। এর মানে হলো ফ্যাক্টগুলোর পিছনে অর্থ বুঝতে, ডেটাগুলোকে সংযুক্ত করা এবং বুঝতে কিভাবে সবকিছু একসাথে মিলে। বিশ্লেষণ। এই পর্যায়ে আপনি তথ্য বিশ্লেষণ করেন প্যাটার্ন, অসম্পূর্ণতা বা অন্তর্নিহিত সমস্যা খুঁজে বের করার জন্য। আপনি পরিস্থিতিটিকে বিভিন্ন কোণ থেকে পরীক্ষা করেন, সমস্ত সম্ভাবনা এবং পরিণতি বিবেচনা করেন। মূল্যায়ন। মূল্যায়ন হলো তথ্যের গুণমান মূল্যায়ন করা। এটি কি সঠিক? এটি বিশ্বাসযোগ্য? তথ্যের মধ্যে কোনো ফাঁক আছে কি? এই পর্যায়ে ক্রিটিক্যাল থিঙ্কিংরা যুক্তি, প্রমাণ ও যুক্তির ভিত্তিতে তথ্য, তর্ক বা সমাধানগুলো মূল্যায়ন করে। প্রতিফলন। মূল্যায়ন করার পরে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রতিফলনের প্রয়োজন। আপনি পিছনে ফিরে তাকান এবং আপনার চিন্তা এবং সিদ্ধান্তগুলো আপনার মূল্যবোধ, লক্ষ্য এবং বিস্তৃত প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যাচ্ছে তা বিবেচনা করেন। আপনি কি যুক্তিসঙ্গত কারণে সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা আবেগ বা পক্ষপাতিত্ব বড় ভূমিকা রাখছে যা আপনি বুঝতে পারেন না? ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে, কারণ এটি আপনাকে বিকল্পগুলো চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে সহায়ক, যা যুক্তি এবং প্রমাণে ভিত্তি করে সঠিকভাবে প্রগতি লাভ করতে সক্ষম। ক্রিটিক্যাল থিঙ্কিং এর মূলনীতি। ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য কিছু মূলনীতি মনে রাখা জরুরি। এই মূলনীতিগুলো চিন্তাভাবনা করার জন্য এক ভিত্তি প্রদান করে এবং সাংস্কৃতিক সততা বজায় রাখে। 1. স্পষ্টতা। ক্রিটিক্যাল থিঙ্কিং স্পষ্টতার সাথে শুরু হয়। কোনো পরিস্থিতি বা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। প্রথমে নিশ্চিত করতে হবে যে আপনি যা জানতে চাইছেন বা যা ঝুঁকিতে রয়েছে তা পুরোপুরি বুঝছেন। সঠিকতা। ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটি মৌলিক স্তর হলো সঠিকতা। অযথা তথ্য ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে পারে। যে কোনো পরিস্থিতি বা তথ্য মূল্যায়ন করার সময় সর্বদা প্রশ্ন করুন, এটি কি সত্যি? এটি কি বিশ্বাসযোগ্য উৎস বা শক্তিশালী প্রমাণের ভিত্তিতে? প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা হলো অপরিহার্য, যাতে কোনো সমস্যার সমাধানে সঠিক তথ্য বা যুক্তিগুলোর উপর মনোযোগ দেওয়া যায়। অপরিহার্য তথ্য থেকে বিচ্ছিন্ন হওয়া বা বিভ্রান্ত হওয়া আপনার সিদ্ধান্ত নেওয়াকে অস্পষ্ট করতে পারে। সামঞ্জস্যতা। ক্রিটিক্যাল থিঙ্কিং এর যুক্তির মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। এটি গুরুত্বপূর্ণ যে আপনার যুক্তিসঙ্গত এবং আপনার সিদ্ধান্তগুলো আপনার মূলনীতির সঙ্গে মিলে যায়। গভীরতা। ক্রিটিক্যাল থিঙ্কিং গভীরতা চায়, যেখানে একটি সমস্যা সাধারণ আরও জটিল হতে পারে। সহজ উত্তর না দিয়ে সমস্যাটির অন্তর্নিহিত কারণ এবং জটিলতাগুলো অন্বেষণ করা। প্রস্থ। প্রস্থে বড় চিত্র দেখা যায়। কখনো কখনো আমাদের নিজেদের অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনাকে সীমাবদ্ধ করে দিতে পারে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে পর্যালোচনা করা। ন্যায্যতা। ক্রিটিক্যাল থিঙ্কিং এর অপরিহার্য অংশ। এটি আপনার সিদ্ধান্তগুলোকে পক্ষপাতিত্বের কোনো জায়গা রাখে না। নিরপেক্ষভাবে তথ্য পর্যালোচনা করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া। ক্রিটিক্যাল থিঙ্কিং এর সম্পর্কে ভুল ধারণা। অনেকেই মনে করেন ক্রিটিক্যাল থিঙ্কিং শুধুমাত্র সমালোচনা বা বিচার করার বিষয়, তবে এটি সম্পূর্ণ ভুল। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো চিন্তাভাবনা করার দক্ষতা, যা যুক্তি এবং প্রকৃত তথ্যের মাধ্যমে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। এছাড়াও এটি একটি প্রাকৃতিক গুণ নয়, বরং এটি একটি দক্ষতা যা শিখতে হয়। অধ্যায় 2। কঠিন পরিস্থিতি বোঝা, স্পষ্টতার ভিত্তি। আমরা সবাই জীবনে এমন মুহূর্তের সম্মুখীন হই যখন সিদ্ধান্তের বোঝা অসহ্য মনে হয়।
যখন আমাদের বাস্তবতার মৌলিক কাঠামো যেন জটিলভাবে জড়িয়ে পড়ে। এটি কঠিন পরিস্থিতি কখনোই একটি সোজা সমস্যা যার পরিষ্কার সমাধান নিয়ে আসে না, বরং এটি আবেগের ঝড়, প্রতিযোগী অগ্রাধিকার এবং অস্পষ্ট ফলাফলগুলির একটি মিশ্রণ। এটি ব্যক্তিগত দ্বন্দ্ব মোকাবেলা, পেশাদার সংকট সমাধান বা নৈতিক দ্বিধার মুখোমুখি হওয়া, যাই হোক না কেন, এই মুহূর্তগুলো আমাদের মনের গভীরে গিয়ে আমাদের কিভাবে ভাবি এবং আমরা কিভাবে কাজ করি তা পরীক্ষা করে। কিন্তু কিভাবে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে এবং কেন কিছু মানুষ চাপের মধ্যে ভেঙে পড়ে অথচ অন্যরা পরিস্থিতি অনুযায়ী উঠতে পারে, এর উত্তরটা রয়েছে কঠিন পরিস্থিতির জটিল শরীরবৃত্তি বোঝার মাধ্যমে। কঠিন পরিস্থিতি সাধারণত পৃষ্ঠের বিষয় সম্পর্কে নয়, বেশিরভাগ সময়েতে একাধিক চাপের উৎস থাকে, যার মধ্যে অনিশ্চয়তা, আবেগের তীব্রতা এবং অনুভূত ঝুঁকি রয়েছে। চলুন শুরু করি অনিশ্চয়তা দিয়ে, যা মানব প্রকৃতিতে এমন একটি অবস্থা যা আমরা পছন্দ করি না। আমরা পূর্বানুমানযোগ্যতা এবং নিয়ন্ত্রণে থাকতে চাই। যখন এই সব কিছু সরিয়ে নেওয়া হয়, তখন উদ্বেগ সৃষ্টি হয় এবং মন ঘুরতে শুরু করে, যেখানে উত্তর হয়তো কখনো পাওয়া যায় না। যেমন একটি মেডিকেল টেস্টের ফলাফল অপেক্ষা করা বা অপ্রত্যাশিতভাবে চাকরি চলে যাওয়া। অজানা শুধুমাত্র অস্থির নয়, এটি পক্ষঘাতকারী হতে পারে। তারপর আবেগের ভূমিকা রয়েছে। প্রতিটি কঠিন পরিস্থিতি আবেগের একটি পরিসরে সঙ্গী হয়। ভয়, রাগ, দুঃখ, হতাশা বা এমনকি অপরাধবোধ। এই আবেগগুলো প্রাকৃতিক এবং প্রায়শই প্রয়োজনীয়। তারা আমাদের সংকেত দেয় যে কিছু গুরুত্বপূর্ণ জড়িত রয়েছে। তবে যখন আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তারা আমাদের বিচারবোধকে অস্বচ্ছ করে ফেলতে পারে। কল্পনা করুন, যখন আপনার রাগ বৃদ্ধি পাচ্ছে, তখন আপনি যদি একটি প্রিয়জনের সাথে উত্তপ্ত তর্ক সমাধান করার চেষ্টা করেন। কথা বলার পরিবর্তে কথোপকথনটি অভিযোগ এবং আত্মরক্ষা পর্যায়ে চলে যায়। আবেগ যখন অবিচলিত থাকে, এটি একটি সমাধানযোগ্য সমস্যাকে একটি অতিক্রমযোগ্য সমস্যায় পরিণত করতে পারে। এবং তারপর অনুভূত ঝুঁকি রয়েছে, এমন বিশ্বাস যে সমস্ত কিছু এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কখনো এই ঝুঁকিগুলো বাস্তব। একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত যা শত শত মানুষকে প্রভাবিত করতে পারে, বা একটি মেডিকেল জরুরি অবস্থা যেখানে সময় গুরুত্বপূর্ণ। অন্য সময় ঝুঁকিগুলো আমাদের মন দ্বারা অতিরিক্ত বাড়ানো হয়, ভয় বা অহংকার দ্বারা বড় হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, একটি বিষাক্ত চাকরি ছেড়ে দেওয়া একটি অপরিবর্তনীয় সিদ্ধান্তের মতো মনে হতে পারে, যখন বাস্তবে এটি একটি ভালো ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে। ঝুঁকির অনুভূতি চাপ বাড়িয়ে দেয়, যা প্রায়ই তড়িৎ বা অতিরিক্ত সতর্ক সিদ্ধান্ত নিয়ে আসে। এই উপাদানগুলো অনিশ্চয়তা, আবেগ এবং অনুভূতি ঝুঁকি বোঝা হলো কঠিন পরিস্থিতি মোকাবেলার প্রথম পদক্ষেপ। প্রতিটি উপাদান একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে, একটি অনন্য চ্যালেঞ্জের জাল তৈরি করে। তবে এই জটিলতাকে চিহ্নিত করা মানে এটি মেনে নেওয়া নয়, বরং এটি আমাদের এই মুহূর্তগুলোকে আরও সচেতনতার সাথে মোকাবেলা করতে সক্ষম করে এবং সেগুলোকে পরিচালনাযোগ্য উপাদানে ভেঙে ফেলে। এর মাধ্যমে আমরা অতিক্রমযোগ্যতার মিথকে সরিয়ে ফেলি এবং সামনে এগোনোর পথ দেখতে শুরু করি। একটি সবচেয়ে গভীর উপলব্ধি হলো যে কঠিন পরিস্থিতিগুলো আমাদের অভ্যন্তরীণ অবস্থা এবং বাইরের পরিস্থিতি উভয়েরই বিষয়। দুজন ব্যক্তি একই পরিস্থিতির সম্মুখীন হতে পারে এবং সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, কারণ পরিস্থিতি নিজেই পরিবর্তিত হয় না, তবে তাদের মানসিক কাঠামো ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির জন্য একটি পাবলিক স্পিকিং ইভেন্ট একটি উত্তেজনাপূর্ণ সুযোগ হতে পারে, অন্যজনের জন্য এটি একটি ভীতিপূর্ণ অভিজ্ঞতা। পার্থক্যটি দৃশ্যমানতা, প্রস্তুতি এবং মানসিকতা নিয়ে। এই উপলব্ধিটি শক্তিশালী। যদিও আমরা সবসময় বাইরের ঘটনাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমরা কিভাবে তা বুঝি এবং প্রতিক্রিয়া জানাই তা নিয়ন্ত্রণ করতে পারি। এমন একটি বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করি এই বিষয়টি আরও স্পষ্ট করতে। কল্পনা করুন, আপনাকে আপনার কাজের দলের কাছে খারাপ খবর দিতে বলা হয়েছে, হয়তো ছাঁটাই বা একটি ব্যর্থ প্রকল্পের ঘোষণা করতে হচ্ছে। পরিস্থিতিটি কঠিন অনুভূতি হয় কারণ এটি অস্থিরতা নিয়ে আসে।
তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, আবেগ, আপনি আপনার দলের জন্য উদ্বিগ্ন এবং তাদের আঘাত করতে চান না এবং ঝুঁকি তাদের জীবিকা বিপদে রয়েছে। স্পষ্ট কাঠামো না থাকলে এটি পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা বা খারাপভাবে বার্তা দেওয়া, ক্ষতিকে আরও বাড়িয়ে দেওয়া সহজ। এখন ক্রিটিক্যাল থিঙ্কিং এর টুল ব্যবহার করে এই পরিস্থিতিটি মোকাবেলা করা শুরু করি। প্রথমত, পরিস্থিতির জটিলতা এবং এটি যে আবেগ সৃষ্টি করে তা গ্রহণ করুন। আপনার অনুভূতিগুলো দমন করার পরিবর্তে সেগুলোকে প্রতিক্রিয়ার অংশ হিসেবে চিন্তা করুন। দ্বিতীয়ত, যতটুকু সম্ভব তথ্য সংগ্রহ করুন। এই সিদ্ধান্তে কী নিয়ে এসেছে, বিকল্প কী আছে, প্রভাবিত দলের সদস্যদের সহায়তা করার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তৃতীয়ত, আপনার দর্শকদের দৃষ্টিকোণ বিবেচনা করুন। আপনি তাদের অবস্থানে হলে আপনি কিভাবে অনুভূতি করতেন এবং কোন ধরনের পদ্ধতি আপনি প্রশংসা করবেন। সর্বশেষে আপনার যোগাযোগের পরিকল্পনা সাবধানে তৈরি করুন। সত্য এবং সহানুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এইভাবে পরিস্থিতিটিকে তার উপাদানগুলোতে ভেঙে এবং প্রতিটি অংশ চিন্তা করে মোকাবিলা করলে আপনি একটি প্রাথমিকভাবে অসম্ভব কাজকে এমন এক কাজে রূপান্তরিত করতে পারবেন যা এখনও চ্যালেঞ্জিং হলেও পরিচালনাযোগ্য। এটি হলো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল বিষয়। যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, প্রতিক্রিয়া দেওয়া এক প্রকারের প্রবৃত্তি যা প্রায় ভয় বা আবেগ দ্বারা পরিচালিত হয়। প্রতিক্রিয়া জানানো অন্যদিকে একটি পরিকল্পিত পদক্ষেপ। এটি পরিস্থিতি বুঝে বিকল্পগুলো ওয়েটিং করে এবং এমন সিদ্ধান্ত নেওয়া যা আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলোর সাথে মেলে। এই মুহূর্তে প্রতিক্রিয়া জানানো এবং প্রতিক্রিয়া দেওয়ার মধ্যে পার্থক্য হলো, প্রতিক্রিয়া দেওয়ার মধ্যে শৃঙ্খলা এবং ধৈর্য প্রয়োজন, তবে এটি আপনার সাথে এবং অন্যদের সাথে বিশ্বাস গড়ে তোলে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সমস্ত কঠিন পরিস্থিতি জরুরি সিদ্ধান্তের দাবি করে না। আপনি যে সবচেয়ে মূল্যবান দক্ষতা অর্জন করতে পারেন তা হলো বিরতি নেওয়ার ক্ষমতা। বিরতি নেওয়া মানে বিলম্ব করা বা সিদ্ধান্ত এড়ানো নয়। এর মানে হলো পরিষ্কারভাবে চিন্তা করার জন্য স্থান তৈরি করা। বিরতিতে আপনি আপনার অনুভূতিগুলো শান্ত হতে এবং আপনার চিন্তা ভাবনাগুলো স্পষ্ট হতে দিন এবং আপনার প্রবৃত্তিগুলো যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে দিন। কঠিন পরিস্থিতি অনিবার্য, কিন্তু এগুলো বুদ্ধির সুযোগও। এগুলো আমাদের ভয়কে সম্মুখীন করতে বাধ্য করে, আমাদের অনুমানকে চ্যালেঞ্জ করে এবং আমাদের স্বাচ্ছন্দ্যের সীমা বাড়াতে সাহায্য করে। যখনই আপনি একটি কঠিন মুহূর্ত কাটাবেন, আপনি স্থিতিস্থাপকতা এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষমতা শক্তিশালী করবেন। অধ্যায় ৩, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল দক্ষতা, মানসিক টুলকিট তৈরি করা। যখন জীবন আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি করে, আমরা প্রায়শই স্পষ্টতার জন্য ছুটে চলি, বিশৃঙ্খলার মধ্যে কিছু সঠিক ব্যাখ্যা খুঁজতে। এই মুহূর্তগুলোতে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দক্ষতা আমাদের জন্য একটি জীবনদায়ী সাহায্য হিসাবে কাজ করে, যা অনিশ্চয়তার মধ্যে পথ নির্দেশ করে। তবে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আসলে কি? এটি কি শুধুমাত্র যুক্তিসঙ্গত হওয়ার ব্যাপার, নাকি এর মধ্যে আরও গভীর এবং জটিল দক্ষতার একটি সেট কাজ করছে? ক্রিটিক্যাল থিঙ্কিং এর কৌশলগুলো তৈরি করতে আমাদের প্রথমে এর মূল উপাদানগুলো এবং সেগুলোর ভিত্তি থাকা মানসিক টুলগুলো বুঝতে হবে। এই টুলগুলি বিমূর্ত ধারণা নয়, বরং বাস্তব, কার্যকরী দক্ষতা যা আপনি যে কোনো পরিস্থিতিতে প্রয়োগ করতে পারবেন, তা যতই জটিল বা ভয়াবহ হোক না কেন। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল বিষয় হলো সঠিক প্রশ্ন করা। এটি একটি মানসিকতা যা আমাদের মাঝে মাঝে আপেক্ষিকভাবে গ্রহণযোগ্য ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে। প্রতিটি পরিস্থিতি যতই সরল মনে হোক না কেন, সেটি তন্তুর মতো স্তরিত, গোপন উপাদান এবং অব্যক্ত গতিশীলতায় পূর্ণ। প্রশ্নগুলো যেমন, এটি কেন ঘটছে, অথবা এর পক্ষে কী প্রমাণ আছে, এই প্রশ্নগুলো আমাদের প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করে সেই স্তরগুলো খুলতে। এই প্রশ্নগুলো সোজা মনে হলেও তাদের প্রভাব গভীর। এগুলো আমাদের বিরতি দিতে বাধ্য করে, ভাবনা চিন্তা করতে এবং আরও গভীরে খুঁজতে, যা আমাদের অনুভূত প্রতিক্রিয়া বা পৃষ্ঠগত মূল্যায়নগুলোর বাইরে চলে যায়। যেমন একটি কর্মক্ষেত্রের দ্বন্দ্বে অভিযোগ না করে একজন ক্রিটিক্যাল থিঙ্কার প্রশ্ন করবে, এই সমস্যাটি তৈরির জন্য কি কি মৌলিক উপাদান কাজ করেছে,
বা আমরা এই সমস্যাটি ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করতে পারি। এই ধরনের অনুসন্ধান কেবল আমাদের আরও ভালো সমাধান নিয়ে যায় না, বরং এটি একটি দায়িত্বশীলতা এবং উন্নতির সংস্কৃতি গড়ে তোলে। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা হল কগনিটিভ বায়াস, জ্ঞানগত পক্ষপাত চিহ্নিত করা এবং তা পরিচালনা করা। আমাদের মস্তিষ্ক অসাধারণ, তবে এটি প্রায় শর্টকাট ব্যবহার করে, মানসিক হিউরিস্টিক যা দ্রুত তথ্য প্রক্রিয়া করতে সহায়ক কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে যায়। যেমন কনফার্মেশন বায়াস, যেখানে আমরা এমন তথ্যকে অগ্রাধিকার দেই যা আমাদের বিদ্যমান বিশ্বাসের সাথে মেলে, অথবা অ্যাভেলেবিলিটি বায়াস, যেখানে আমরা সহজে উপলব্ধি তথ্যের গুরুত্ব অতিরিক্তভাবে মূল্যায়ন করি। সেগুলো আমাদের চিন্তাভাবনাকে সূক্ষ্ম করে শক্তিশালীভাবে বিকৃত করতে পারে। ধরা যাক আপনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। কনফার্মেশন বায়াস আপনাকে এমন তথ্যের দিকে মনোযোগী করবে যা আপনার আশাবাদকে সমর্থন করে, কিন্তু সম্ভাব্য ঝুঁকিগুলো উপেক্ষা করবে। এই বায়াসগুলোর প্রতি সচেতনতা আপনাকে তা মোকাবেলা করতে সহায়তা করে, নিশ্চিত করে যে আপনার সিদ্ধান্তগুলি সুষম এবং পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে। প্রমাণ মূল্যায়নও ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটি স্তর। একটি তথ্যের অতি প্রাচীন পৃথিবীতে বিশ্বাসযোগ্য প্রমাণ ও শব্দদের মধ্যে পার্থক্য করা খুবই জরুরি। এই দক্ষতা কেবল তথ্য সংগ্রহের ব্যাপার নয়, বরং এর বিশ্বাসযোগ্যতা, প্রাসঙ্গিকতা এবং প্রেক্ষাপট মূল্যায়ন করারও ব্যাপার। উদাহরণস্বরূপ, যখন স্বাস্থ্য সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন একজন ক্রিটিক্যাল থিঙ্কার কেবল আখ্যায়নমূলক দাবিগুলোকেই নয়, বরং পিয়ার রিভিউড স্টাডি এবং বিশেষজ্ঞদের মতামত অনুসন্ধান করবে। তারা তথ্যের উৎস প্রশ্ন করবে, এটি কি পক্ষপাত মুক্ত, অথবা এটি কি বিশেষ কোনো ফলাফলের প্রতি আগ্রহী। প্রমাণ মূল্যায়ন করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনার সিদ্ধান্তগুলো কল্পনা বা ভুল তথ্যের পরিবর্তে সঠিক তথ্যে ভিত্তি করে গৃহীত হচ্ছে। বিকল্পগুলো পর্যালোচনা করা এবং পরিণতি অনুমান করাও ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটি প্রয়োজনীয় দক্ষতা। এতে একাধিক দৃষ্টিকোণ বিবেচনা করা হয়, বিকল্প সমাধানগুলো পরীক্ষা করা এবং প্রতিটি পছন্দের সম্ভাব্য প্রতিক্রিয়া পর্যালোচনা করা অন্তর্ভুক্ত। এটি ভবিষ্যতে পূর্বানুমান করা নয়, এবং বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত হওয়া। উদাহরণস্বরূপ, একটি নতুন চাকরিতে স্থানান্তরের সিদ্ধান্ত। একজন ক্রিটিক্যাল থিঙ্কার কেবল তৎকালীন সুবিধাগুলি মূল্যায়ন করবে না, যেমন উচ্চ বেতন বা উন্নত ক্যারিয়ারের সুযোগ, বরং দীর্ঘমেয়াদী প্রভাবগুলো ভাববেন। এই স্থানান্তর আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোকে কীভাবে প্রভাবিত করবে। নতুন চাকরিটি যদি আপনার প্রত্যাশা পূরণ না করে, তবে কী ঝুঁকি রয়েছে। এগুলো বিশ্লেষণ করে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কী কী ঝুঁকি জড়িত, এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটি অবমূল্যায়িত অংশ হল আবেগী বুদ্ধিমত্তা। এটি হলো সেই ক্ষমতা যা আপনাকে কঠিন পরিস্থিতিতে আপনার আবেগ বোঝার এবং পরিচালনা করার সুযোগ দেয়। আবেগ কখনো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের শত্রু নয়, বরং এটি আমাদের জন্য মূল্যবান সংকেত দেয় যে আমাদের জন্য কী সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যখন আবেগ অনিয়ন্ত্রিত হয়, এটি আমাদের সিদ্ধান্তকে ধ্বংসাত্মকভাবে প্রভাবিত করতে পারে। আবেগী বুদ্ধিমত্তা বিকাশ করার মানে হলো আপনার অনুভূতিগুলোকে চিহ্নিত করা এবং তাদের দ্বারা শাসিত না হওয়া, যাতে আপনি যুক্তিসঙ্গত চিন্তাভাবনা করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি তীব্র তর্কে রেগে না গিয়ে আপনি নিজেকে বিরতি দেওয়ার জন্য জিজ্ঞাসা করবেন, আমি কেন এমন অনুভব করছি, কী মৌলিক উদ্বেগ আমাকে মোকাবেলা করতে হবে। এই আত্মসচেতনতা কেবল উত্তেজনা প্রশমিত করে না, বরং আপনাকে আরও স্পষ্টতা এবং সহানুভূতির সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে। অবশেষে ক্রিটিক্যাল থিঙ্কিং হলো অভিযোজন যোগ্যতা এবং কৌতূহল গড়ে তোলার একটি মানসিকতা। পৃথিবী সদা পরিবর্তিত হচ্ছে এবং আমাদের সম্মুখীন চ্যালেঞ্জও। একটি কঠোর মানসিকতা পরিচিত প্যাটার্নগুলোর উপর আঁকড়ে থাকে এবং পরিবর্তনকে প্রতিরোধ করে, অথচ একজন ক্রিটিক্যাল থিঙ্কার অনিশ্চয়তাকে বুদ্ধির একটি সুযোগ হিসাবে গ্রহণ করে। এর জন্য নিজের বিশ্বাস এবং ধারণাগুলোকে প্রশ্ন করার ইচ্ছা থাকা দরকার, শেখার জন্য জীবনব্যাপী প্রস্তুতি থাকা। যেমন একজন নেতা যিনি তার প্রতিষ্ঠানের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছেন,
বাহ্যিক কারণে অভিযোগ না করে বা পুরনো কৌশলগুলোতে আবার মগ্ন না হয়ে একজন ক্রিটিক্যাল থিঙ্কার জিজ্ঞাসা করবেন, আমি কি মিস করছি? আমি কি শিখতে পারি অন্যদের কাছ থেকে যারা এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে? এই খোলামেলা দৃষ্টিভঙ্গি কেবল উদ্ভাবনকে উৎসাহিত করে না, বরং প্রতিকূলতার মুখে পরিস্থিতি স্থাপকতা গড়ে তোলে। এই দক্ষতাগুলোর প্রতিটি সঠিক প্রশ্ন করা, পক্ষপাতিত্ব পরিচালনা করা, প্রমাণ মূল্যায়ন করা, বিকল্পগুলো পর্যালোচনা করা, আবেগী বুদ্ধিমত্তা অর্জন করা এবং অভিযোজনশীলতা গ্রহণ করা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটি অবিচ্ছেদ্য অংশ। একত্রে এগুলো একটি মানসিক টুলকিট তৈরি করে যা আপনাকে কঠিন পরিস্থিতিগুলো আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে মোকাবেলা করতে সক্ষম করে। কিন্তু যে কোনো দক্ষতার মতো ক্রিটিক্যাল থিঙ্কিং চর্চা দাবি করে। কেবল এই নীতিগুলোর তত্ত্ব জানলেই হবে না, আপনাকে প্রতিটি নতুন চ্যালেঞ্জের সাথে এগুলো ধারাবাহিকভাবে প্রয়োগ করতে হবে। প্রতিনিয়ত আপনার পদ্ধতিটি শোধন করতে হবে। এটি শুরু করুন ছোটভাবে। যে কোনো একটি সিদ্ধান্ত নিন যা আপনি বর্তমানে গ্রহণ করছেন, যেমন একটি নতুন শখ নির্বাচন করা, একটি ছোট দ্বন্দ্ব সমাধান করা, অথবা একটি সপ্তাহান্তে ভ্রমণের পরিকল্পনা করা। এটি পদ্ধতিগতভাবে ভেঙে দেওয়ার অনুশীলন করুন। আপনি কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন? কোন পক্ষপাতিত্ব আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করছে? কোনো প্রমাণ আপনাকে সংগ্রহ করতে হবে। এভাবে আপনি অনুভব করতে পারবেন সিদ্ধান্ত গ্রহণে আপনার পদ্ধতি এবং বিশ্বের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। যা এক সময়ে চাপের মতো মনে হতো, এখন তা আরও পরিচালনাযোগ্য মনে হবে এবং আপনি এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন। এই যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এই মৌলিক দক্ষতাগুলোর উপর ভিত্তি করে বাস্তব দুনিয়ার পরিস্থিতিতে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োগ করার জন্য কার্যকরী কাঠামো এবং কৌশলগুলি অন্বেষণ করব। অধ্যায় 4, ক্রিটিক্যাল থিঙ্কিং এর আত্মসচেতনতার ভূমিকা। নিজের পরিচয় জানলে পৃথিবী জানো। ক্রিটিক্যাল থিঙ্কিং শুরু হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত উপাদান দিয়ে, তা হলো আত্মসচেতনতা। আমরা যখন জটিল সমস্যাগুলো বিশ্লেষণ করি বা কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন প্রথমে আমাদের অভ্যন্তরে ফিরে যেতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে পৃথিবীকে কীভাবে দেখি তা বুঝতে হবে। এই অভ্যন্তরীণ স্পষ্টতা হলো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি, এবং এটি না থাকলে এমনকি সবচেয়ে যুক্তিসঙ্গত কাঠামোগুলো ব্যর্থ হতে পারে। আত্মসচেতনতা কেবল একটি ট্রেন্ডিং শব্দ নয়, এটি ক্রিটিক্যাল থিঙ্কিং এর মূল স্তম্ভ। এটি আপনাকে আপনার পক্ষপাতিত্ব চিহ্নিত করতে, আপনার আবেগ পরিচালনা করতে এবং আপনার শক্তি ও সীমাবদ্ধতার একটি সৎ উপলব্ধি নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। আত্মসচেতনতার মূল বিষয় হলো আপনার আত্মবিশ্বাসীভাবে নিজেকে দেখা, আপনার চিন্তা, অনুভূতি এবং আচরণগুলো চিহ্নিত করা এবং দেখানো যে এগুলো কিভাবে পৃথিবী সম্পর্কে আপনার ধারণাকে প্রভাবিত করে। এটি আপনার প্রতিক্রিয়া এবং সিদ্ধান্তের পিছনে থাকা কারণগুলো বোঝার ব্যাপার। কোনো কিছু পরিবর্তন আপনাকে উদ্বিগ্ন করে। কেন আপনি কিছু সমাধানের দিকে চলে যান কিন্তু অন্যগুলো এড়িয়ে যান? এই প্রশ্নগুলো সহজ উত্তর দেয় না, কারণ এগুলো আমাদের অভ্যাস, অহংকার এবং ভয়ের স্তরগুলো খোলার জন্য প্রয়োজন। তবে এই প্রশ্নগুলোর উত্তরগুলি অমূল্য, কারণ এগুলো আপনার মনের অন্তর্গত কার্যপ্রণালী প্রকাশ করে, যা আপনাকে স্বচ্ছতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চলুন একটি বাস্তব পরিস্থিতির মধ্যে আত্মসচেতনতার ভূমিকা দেখি। ধরুন আপনি একটি মিটিংয়ে আছেন এবং একজন সহকর্মী আপনার প্রকল্পের সমালোচনা করছে। আপনি একদম তৎক্ষণাৎ প্রতিক্রিয়া অবস্থানে চলে যান এবং আপনার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া শুরু করেন। কিন্তু যদি আপনার আত্মসচেতনতা থাকে, তাহলে আপনি নিজের মধ্যে বিরতি নিয়ে প্রশ্ন করবেন, আমি কেন প্রতিরক্ষামূলক অনুভব করছি? এটা কি কারণ আমি অক্ষম হিসাবে দেখা দিতে চাই না, নাকি কারণ আমি মনে করি আমার ধারণাগুলো ভুলভাবে বোঝানো হচ্ছে? আবেগ এবং তার কারণ চিহ্নিত করে আপনি প্রতিক্রিয়া দেওয়ার আগে এক মুহূর্তের জন্য ভাবনার সুযোগ পাবেন। এই প্রতিক্রিয়া থেকে প্রতিফলনে রূপান্তরিত হলো আত্মসচেতনতার পরিচয়। আত্মসচেতনতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হলো আপনার পক্ষপাতিত্ব চিহ্নিত করা এবং চ্যালেঞ্জ করা। পক্ষপাতিত্ব হলো মানসিক শর্টকাট যা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। অনেক সময় আমরা তা সচেতনভাবে বুঝতেও পারি না। পক্ষপাতিত্ব আমাদের অতীত অভিজ্ঞতা, সাংস্কৃতিক প্রশিক্ষণ বা ব্যক্তিগত মূল্যবোধ থেকে উদ্ভূত হতে পারে।
উদাহরণস্বরূপ, আপনি অবচেতনভাবে এমন সমস্যাগুলোর প্রতি মনোযোগী হতে পারেন যা আপনার বিশ্বের দৃষ্টিভঙ্গির সাথে মেলে। এমনকি অন্য বিকল্পগুলো বেশি কার্যকরী হতে পারে। আত্মসচেতনতা আপনাকে এই অন্ধস্থলগুলি চিহ্নিত করতে সহায়তা করে, যা আপনাকে আরও নিরপেক্ষভাবে সমস্যা সমাধানে সাহায্য করে। ধরা যাক, আপনি একটি নতুন টিম সদস্য নিয়োগের কাজ করছেন। আপনি হয়তো অবচেতনভাবে এমন প্রার্থীদের প্রতি অগ্রাধিকারের দিকে ঝুঁকছেন যারা আপনার পটভূমি বা যোগাযোগের শৈলী শেয়ার করে, বিশ্বাস করেন তারা ভালোভাবে খাপ খাবে। এটি হলো এফিনিটি বায়াস, যেখানে আমরা এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের মতো। একজন আত্মসচেতন ব্যক্তি থামবেন এবং প্রশ্ন করবেন, আমি কি এই প্রার্থীকে তাদের যোগ্যতা এবং সম্ভাবনার ভিত্তিতে মূল্যায়ন করছি, নাকি আমার ব্যক্তিগত পছন্দগুলোকে, আমার বিচারকে প্রভাবিত করতে দিচ্ছি? পক্ষপাতিত্ব সম্পর্কে প্রশ্ন করে আপনি একটি আরও ন্যায্য ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তৈরি করতে পারবেন। আত্মসচেতনতা আবেগ পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত উচ্চ চাপের পরিস্থিতিতে। আবেগ শক্তিশালী মোটিভেটর হলেও যদি সেগুলো নিয়ন্ত্রিত না হয়, তবে তা আমাদের চিন্তাভাবনাকে বিকৃত করতে পারে। উদাহরণস্বরূপ, ভয় আপনাকে এমন ঝুঁকি থেকে বিরত রাখতে পারে যা বড় পুরস্কার আনতে পারে। আবার রাগ আপনাকে এমন সিদ্ধান্তে নিয়ে যেতে পারে যা পরবর্তীতে আপনি আফসোস করবেন। আত্মসচেতনতা আপনাকে এই আবেগগুলো চিহ্নিত করতে সহায়তা করে, তবে সেগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না হতে। এটি হলো সেই পার্থক্য যখন আপনি বলছেন, আমি রাগ অনুভব করছি, তাই আমি তেড়ে যাব, এবং আমি রাগ অনুভব করছি, তাই আমি এক মুহূর্তের জন্য থামব এবং বুঝব কেন, এর আগে প্রতিক্রিয়া দেখাবো। একটি উদাহরণ হিসেবে ধরুন, একজন অভিভাবক তার সন্তানের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে শাসন করতে যাচ্ছে। যদি আত্মসচেতনতা না থাকে, তবে হতাশা তাকে চিৎকার করতে প্ররোচিত করতে পারে, যা পরিস্থিতি আরও খারাপ করে ফেলবে এবং বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। তবে একজন আত্মসচেতন অভিভাবক হতাশা অনুভব করলে সে কিছু সময় নেবে এবং বুঝবে, আমি কি সন্তানের আচরণে হতাশ হচ্ছি, অথবা আমি কি কাজের চাপ থেকে আগেই চিন্তিত। আবেগ এবং পরিস্থিতির মধ্যে পার্থক্য গড়ে অভিভাবক শান্তভাবে এবং গঠনমূলকভাবে সমস্যাটি সমাধান করতে পারবে। আত্মসচেতনতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার মূল্যবোধ এবং অগ্রাধিকার বোঝা। কঠিন পরিস্থিতিগুলোতে প্রায়শই এমন সমঝোতার দরকার হয় যেখানে আপনাকে একাধিক প্রতিযোগী আগ্রহের মধ্যে নির্বাচন করতে হয়। আপনি যা সবচেয়ে গুরুত্ব দেন তা জানলে এটি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি দিশের হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি এমন একটি পদোন্নতি গ্রহণ করার কথা ভাবছেন যা আপনাকে স্থানান্তর করতে হবে, তবে আত্মসচেতনতা আপনাকে পেশাদার বৃত্তি এবং আপনার ব্যক্তিগত জীবনের প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। যদি এ স্পষ্টতা না থাকে, তবে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা মুহূর্তে সঠিক মনে হতে পারে, কিন্তু আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সাথে মেলে না। আত্মসচেতনতা বিকাশ একটি জীবনের প্রক্রিয়া, তবে এটি ইচ্ছাকৃত চর্চা দিয়ে শুরু হয়। এর মধ্যে একটি অত্যন্ত কার্যকরী টুল হলো আত্মবিশ্লেষণ, যা নিয়মিত আপনার চিন্তা, অনুভূতি এবং কর্মগুলো পর্যালোচনা করা। এটি একটি কঠিন পরিস্থিতি নিয়ে জার্নাল লেখার মতো কিছু সহজ হতে পারে, যেখানে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, কি ভালো হয়েছে, কি হয়নি, এবং আমি কি শিখলাম। সময়ের সাথে সাথে এই চর্চা আপনার নতুন আচরণ এবং নিদর্শনগুলো প্রকাশ করে, যা আপনাকে উদ্দীপক, পক্ষপাতিত্ব এবং উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। অন্য একটি শক্তিশালী কৌশল হলো অন্যদের থেকে প্রতিক্রিয়া চাওয়া। প্রায়শই আমাদের অন্ধস্থলগুলো আমাদের চারপাশের লোকদের কাছে স্পষ্ট থাকে এবং তাদের দৃষ্টিভঙ্গি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। তবে প্রতিক্রিয়া পাওয়ার জন্য বিনম্রতা এবং অস্বস্তিকর সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি প্রয়োজন। প্রতিক্রিয়া পেলে প্রতিরক্ষা গ্রহণের পরিবর্তে শেখার একটি সুযোগ হিসাবে এটি গ্রহণ করুন। মাইন্ডফুলনেস হলো আরেকটি চর্চা যা আত্মসচেতনতা উন্নত করতে সাহায্য করে। এটি আপনাকে বর্তমান মুহূর্তে মগ্ন থাকার ক্ষমতা দেয়। এটি আপনার চিন্তা এবং অনুভূতিগুলোকে বিচার ছাড়া পর্যবেক্ষণ করার ব্যাপারে, যা চাপের মুহূর্তগুলোতে প্রতিক্রিয়া এবং চিন্তার মধ্যে স্থান তৈরি করে।
উদাহরণস্বরূপ, আপনি যদি একটি কঠিন সময়সূচির কারণে চাপ অনুভব করেন, তবে মাইন্ডফুলনেস আপনাকে সেই চাপ স্বীকার করতে সাহায্য করবে, কিন্তু তা আপনাকে গ্রাস করতে দেবে না, যার ফলে আপনি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সক্ষম হবেন। অবশেষে আত্মসচেতনতা হলো আপনার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়। এটি নিজেকে বোঝার ব্যাপার, শুধুমাত্র বাইরে থেকে নয়, কিন্তু গভীর থেকে। এই আত্মজ্ঞান আপনাকে সৎভাবে এবং আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে সাহায্য করে, নিশ্চিত করে যে আপনার সিদ্ধান্তগুলো আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। অতএব আত্মসচেতনতার মাধ্যমে আপনি নিজের প্রতি একটি গভীর সম্পর্ক তৈরি করেন এবং অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপনা আরও উন্নত হবে। অধ্যায় 5, সমস্যা বিশ্লেষণ, স্বচ্ছতার জন্য একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি। জীবনের চ্যালেঞ্জগুলো প্রায় আমাদের সামনে বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে থাকে, জটিলতা ও ওজনের ভারে নত। একটি সমস্যার বিশালতা আমাদের অবশ করে দিতে পারে, কারণ এত সব সিদ্ধান্ত ও অনিশ্চয়তার মধ্যে কী করব তা বোঝা কঠিন হয়ে পড়ে। কিন্তু সমালোচনামূলক চিন্তা আমাদের একটি মূল্যবান সত্য শেখায়। কোনো সমস্যা আসলেই অদম্য নয়। মূল চাবিকাঠি হলো সমস্যাকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা, জটিলতাকে বিশ্লেষণের মাধ্যমে স্পষ্টতা অর্জন করা। এই পদ্ধতিগত পন্থা শুধু আপনার বর্তমান সমস্যাটির সমাধানে সহজ করে না, বরং ভবিষ্যতের জন্য আপনার আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি গড়ে তোলে। সমস্যার মূলে পৌঁছানো, দৃষ্টিভঙ্গির প্রশ্ন। সমস্যার সমাধানের মূল বিষয় হলো দৃষ্টিভঙ্গি। যখন আমরা কোনো চ্যালেঞ্জকে একটি অদৃশ্য প্রাচীর হিসাবে দেখি, তখন আমাদের মন আটকে যায়, কিভাবে এটি কাটিয়ে উঠব তা না ভেবে কিভাবে এটি আমাদের আটকে রাখছে সেদিকেই মন যায়। কিন্তু যদি আমরা সমস্যাটিকে একটি ধাঁধা বা পাজলের মতো ভাবি, যার নানা অংশে রয়েছে তথ্য, অনুভূতি, সম্ভাব্য ফলাফল, তবে কৌতূহল ও অনুসন্ধান শুরু হয়। প্রতিটি অংশ একত্রে মিলিয়ে একটি স্পষ্ট চিত্র তৈরি করে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমস্যাকে হুমকি নয়, বোঝার সুযোগ হিসাবে দেখা, সমালোচনামূলক চিন্তার অন্যতম ভিত্তি। ধাপ 1, সমস্যাটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। এই ধাপটি সাধারণ মনে হলেও অনেকে এটি এড়িয়ে যান। আমরা প্রায় পুরোপুরি না বুঝে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়ি। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ছোট ব্যবসায় ক্রমাগত খারাপ ফলাফলের মুখোমুখি হন, তাহলে আপনি হয়তো ভাবছেন সমস্যা হলো বিক্রি কমে যাওয়া। কিন্তু একটু গভীরে ভাবলে দেখা যাবে আসল সমস্যা হতে পারে পুরনো গ্রাহকদের ধরে রাখতে না পারা, দুর্বল মার্কেটিং বা দলের মধ্যে যোগাযোগের ঘাটতি। একটি সঠিকভাবে সংজ্ঞায়িত সমস্যা মানে অর্ধেক সমাধান। এটি আপনার মনোযোগ সঠিক স্থানে কেন্দ্রীভূত করে। ধাপ 2, প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ। সমালোচনামূলক চিন্তার আসল জায়গা শুরু হয় তথ্য সংগ্রহ থেকে। কিন্তু তথ্য মানে শুধু যত পারি তত সংগ্রহ নয়, বরং সেটি হতে পারে প্রাসঙ্গিক, বিশ্বস্ত এবং কার্যকরী। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি জানি, কি জানি না, কী ধরনের অনুমান করছি এবং সেগুলো কতটা সঠিক। এই ধরনের প্রশ্ন আমাদের অনুমান ও পূর্বধারণাকে চ্যালেঞ্জ করে এবং বাস্তব ভিত্তিতে সমস্যার চিত্রটি পরিষ্কার করে। ধাপ 3, সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করা। জটিল সমস্যাগুলোকে তাদের পূর্ণরূপে দেখলে তা আবেগগতভাবে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ছোট ছোট পদক্ষেপে ভাগ করলে প্রতিটি অংশই অনেক সহজ হয়ে যায়। যেমন আপনি যদি চাকরির জন্য নতুন শহরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে চিন্তিত থাকেন, তাহলে পুরো বিষয়টিকে একসাথে ভাবলে তা বিশাল মনে হবে। কিন্তু যদি এটিকে ভাগ করেন, বাসা খোঁজা, বাজেট তৈরি, নতুন বন্ধু তৈরি, পরিবেশ সম্পর্কে জানাশোনা ইত্যাদি, তবে প্রতিটি ধাপ আলাদাভাবে মোকাবেলা করা সম্ভব হয়। ধাপ 4, সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা করা। এখানে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা একত্রে কাজ করে। প্রথম সমাধানেই থেমে যাবেন না, নিজেকে জিজ্ঞাসা করুন, সমস্যার সম্ভাব্য সমাধান কি কি হতে পারে, আমি এখনো কি কি ভাবিনি। যেমন, যদি আপনি পারিবারিক ও কাজের ভারসাম্য নিয়ে সমস্যায় পড়েন, তবে সমাধান হতে পারে অফিস সময় পুনর্বিন্যাস, কিছু কাজ ভাগ করে নেওয়া বা পারিবারিক কাজকে আনন্দের সাথে যুক্ত করা। লক্ষ্য নয় নিখুঁত সমাধান খুঁজে বের করা, বরং নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। ধাপ 5, সমাধানগুলো মূল্যায়ন করা।
এবার সমাধানগুলোকে বিশ্লেষণ করুন। প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধা, বাস্তবতা, আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্য ইত্যাদি বিবেচনা করুন। যেমন আপনি যদি নতুন কোনো ব্যবসা বিনিয়োগ করতে চান, তাহলে মূল্যায়নের মানদণ্ড হতে পারে আর্থিক ঝুঁকি, বাজারের সম্ভাবনা, আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য ইত্যাদি। ধাপ 6, সম্ভাব্য প্রতিবন্ধকতা আগেভাগে চিন্তা করা। অনেকেই পরিকল্পনা করেন কিন্তু সম্ভাব্য সমস্যার জন্য প্রস্তুত থাকেন না। নিজেকে জিজ্ঞাসা করুন, কি কি ভুল হতে পারে, যদি হয় তাহলে আমার প্রতিক্রিয়া কি হবে। উদাহরণ, আপনি যদি নতুন পণ্য বাজারে আনছেন, তবে আগেভাগে চিন্তা করুন সরবরাহে বিলম্ব বা গ্রাহকদের নেতিবাচক প্রক্রিয়া হতে পারে। এর জন্য প্রস্তুতি থাকলে আপনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। ধাপ 7, পদক্ষেপ নেওয়া। সমস্ত চিন্তাভাবনা তখনই অর্থবহ হয় যখন তা বাস্তবে কার্যকর হয়। তবে এই পদক্ষেপ অবশ্যই নিখুঁত হতে হবে এমন নয়। প্রথম পদক্ষেপ হতে পারে একটি ছোট পরীক্ষা। যেমন আপনি যদি টিমের মধ্যে যোগাযোগ উন্নত করতে চান, তাহলে ছোটভাবে শুরু করুন। সাপ্তাহিক চেক ইন মিটিং চালু করে দেখুন এবং প্রভাব পর্যবেক্ষণ করুন। উপসংহার, সমস্যা মানে প্রবলেম নয়, সম্ভাবনা। প্রতিবার আপনি যখন একটি জটিল সমস্যা পদ্ধতিগতভাবে মোকাবেলা করেন, তখন আপনি শুধু সমস্যার সমাধানই করছেন না, আপনার মনোভাব, দক্ষতা ও মানসিক দৃঢ়তা গড়ে তুলছেন। সমস্যা একটি বর্ধনশীল প্ল্যাটফর্ম যা আপনাকে আরও জ্ঞানী, পরিপক্ক ও সাফল্যের উপযুক্ত করে তোলে। এখন কিছুক্ষণ চিন্তা করুন, আপনি বর্তমানে যেটি মোকাবিলা করছেন সেটি কিভাবে আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা যায়, কি কি তথ্য সংগ্রহ করা দরকার, কোন ছোট ধাপগুলো নিয়ে শুরু করা যায়। মনে রাখুন, কোনো সমস্যাই অতিরিক্ত বড় নয় যদি আপনি তা ছোট ছোট অংশে ভেঙে মোকাবেলা করেন, এক ধাপে এক ধাপে। অধ্যায় 6, আবেগ নিয়ন্ত্রণ। যুক্তি ও অনুভূতির ভারসাম্য রক্ষা করে সমালোচনামূলক চিন্তা। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমাদের চালনা করে শুধু যুক্তি নয়, আমাদের আবেগ। এই অদৃশ্য শক্তিগুলো আমাদের উপলব্ধি, সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে গভীর প্রভাব ফেলে। সংকটের মুহূর্তে ভয় আমাদের সাবধান করে তোলে, রাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার দাবি জানায়, আর আশা আমাদের সামনে সম্ভাবনার আলো জ্বালিয়ে দেয়। চ্যালেঞ্জের সময়ে সমালোচনামূলকভাবে চিন্তা করতে হলে আমাদের এই আবেগগুলোকে দমন না করে, আবার তাদের হাতে নিয়ন্ত্রণ না ছেড়ে দিয়ে দক্ষতার সাথে পরিচালনা করতে শিখতে হবে। এর মানে হলো যুক্তি ও অনুভূতির মধ্যে একটি ভারসাম্য তৈরি করা, যেখানে চিন্তা ও অনুভূতি একসঙ্গে কাজ করে, আমাদের সিদ্ধান্তকে করে তোলে আরও স্পষ্ট ও আত্মবিশ্বাসী। আবেগ এবং সমালোচনামূলক চিন্তার সম্পর্ক বোঝা। আবেগ কিভাবে কাজ করে তা বোঝাই হলো প্রথম ধাপ। আবেগ যুক্তির শত্রু নয়, বরং সঙ্গী। এগুলো আমাদের দেখিয়ে দেয় কোন বিষয়গুলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভয় আমাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে। দুঃখ আমাদের স্মরণ করিয়ে দেয় যা আমরা হারিয়েছি বা মূল্যবান মনে করি। আনন্দ আমাদের অনুপ্রাণিত করে সেই জিনিসগুলোর দিকে এগিয়ে যেতে যা আমাদের পরিপূর্ণ করে। তবে যখন আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন এগুলো আমাদের বিচারে বিঘ্ন ঘটাতে পারে, আমাদের তাড়াহুড়া করে বা ভুল পথে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি লাভজনক চাকরির প্রস্তাব পেয়েছেন, কিন্তু আপনাকে প্রিয়জনদের থেকে দূরে চলে যেতে হবে। উত্তেজনা হয়তো আপনাকে সঙ্গে সঙ্গে রাজি হতে বলবে, আবার পরিবর্তন, ভয় আপনাকে পুরো বিষয়টি এড়িয়ে যেতে বলবে। এই দ্বিধা ও দ্বন্দ্বের মাঝে সমালোচনামূলক চিন্তা আপনাকে সাহায্য করে আপনার আবেগকে বোঝাতে এবং আপনার লক্ষ্য ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে। ধাপ 1, আবেগ সচেতনতা। আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো নিজের আবেগ সম্পর্কে সচেতন হওয়া। আপনার চিন্তা ও সিদ্ধান্তে কোনো আবেগ কাজ করছে তা শনাক্ত করা গুরুত্বপূর্ণ। এর জন্য দরকার একটি বিরতি, যেন আপনি একজন বিজ্ঞানীর মতো নিজের অনুভূতি পর্যবেক্ষণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি করেছেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিসের ভয় পিছিয়ে যাচ্ছি? আমি কি ব্যর্থতার ভয় পাচ্ছি, নাকি প্রস্তুত না থাকার অনুভূতি থেকে এড়িয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো আবেগের উৎস চিনে নিতে সাহায্য করে, আর একবার আপনি সেটা বুঝতে পারলে, তখন আবেগ আর আপনাকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনি তা পরিচালনা করতে পারেন। ধাপ 2, আবেগকে স্বীকৃতি দেওয়া।
অনেক সময় আমরা নিজেদের আবেগকে অপ্রয়োজনীয় বা দুর্বলতার নিদর্শন হিসেবে দেখে তা অস্বীকার করি, কিন্তু আবেগকে দমন করা মানে তার শক্তিকে আরও বাড়িয়ে তোলা। বরং নিজের অনুভূতিকে সহানুভূতির সাথে স্বীকার করুন। যেমন আপনি একজন প্রিয় বন্ধুর অনুভূতি বোঝেন। যেমন আপনি যদি একটি কঠিন সিদ্ধান্তে অনুভূতি বোধ করেন, নিজেকে বলুন এটা স্বাভাবিক, এই পরিস্থিতি কঠিন, আর আমার আবেগ তার প্রতিক্রিয়া। এই স্বীকৃতি মানে আবেগে ভেসে যাওয়া নয়, বরং এটিকে সম্মান করে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নিজের হাতে রাখা। যুক্তি ও আবেগের মেলাবন্ধন। আবেগ আমাদের কর্মের শক্তি ও তাড়না যোগায়, আর যুক্তি আমাদের কাঠামো ও দিক নির্দেশনা দেয়। সমালোচনামূলক চিন্তা মানে আবেগকে নিয়ন্ত্রণ করে তা বিশ্লেষণমূলক চিন্তার অংশে পরিণত করা। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি ব্যবসায়িক আলোচনায় আছেন এবং অপরপক্ষ কিছু দাবি তুলছে যা আপনাকে হতাশ করছে। রাগের পরিবর্তে কৌতূহলী হয়ে প্রশ্ন তুলুন, কেন তারা এই দাবিতে অনড়? এর পিছনে কী চাহিদা বা দৃষ্টিভঙ্গি কাজ করছে? এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুধু উত্তেজনা কমায় না, বরং নতুন সমাধানের পথও খুলে দেয়। ভয় অদৃশ্য বাধা না, শেখার সুযোগ। ভয় সাধারণত অনিশ্চয়তার মধ্যে দেখা দেয়। এটি আমাদের সতর্ক করে, তবে তা প্রায় আমাদের দৃষ্টিভঙ্গিকে সংকুচিত করে দেয়। যদি তা নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এটি আমাদের সিদ্ধান্তকে অতিরিক্ত রক্ষণাত্মক বা অতি সংবেদনশীল করে তুলতে পারে। ভয় কাটিয়ে ওঠার উপায় হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যদি ব্যর্থ হই, এই প্রশ্নের বদলে জিজ্ঞাসা করুন, এই অভিজ্ঞতা থেকে আমি কী শিখতে পারি? এভাবে আপনি ভয়কে বাধা নয়, বরং অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করতে শিখবেন। রাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে সংবেদনশীল বোঝাপড়া। রাগ আসে অন্যায় বা প্রত্যাশা পূরণ না হওয়া থেকে, তবে এটি যদি নিয়ন্ত্রণহীন থাকে তবে তা সম্পর্ক নষ্ট করতে পারে ও পরিস্থিতি আরও খারাপ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো সহকর্মী আপনার কাজকে খাটো করে, তাহলে রাগের প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে একটু থেমে যদি আপনি বুঝতে পারেন যে তাদের আচরণ আসলে তাদের নিজস্ব অনিরাপত্তা থেকে এসেছে, তাহলে আপনি আরও শান্তভাবে গঠনমূলকভাবে বিষয়টি সামলাতে পারবেন। আশা অন্ধ আশাবাদ নয়, পদক্ষেপ পদক্ষেপ ভিত্তিক বাস্তবতা। আশা হলো সেই নীরব কণ্ঠ যা বিপদের মধ্যেও সম্ভাবনার কথা বলে। তবে যদি এটি ভিত্তিহীন হয়, তাহলে তা হতাশার কারণ হতে পারে। তাই জিজ্ঞাসা করুন, আমি কি পদক্ষেপ নিতে পারি এই আশা পূরণে? কি বাধা আসতে পারে, আর আমি কিভাবে তা মোকাবেলা করব? এইভাবে আশা একটি বাস্তব কর্ম পরিকল্পনায় পরিণত হয়। আত্মসহানুভূতি শক্তির উৎস। সমালোচনামূলক চিন্তাবিদেরা জানেন, নিজেকে দোষ না দিয়ে শেখার দিকে মনোযোগ দেওয়াই প্রকৃত শক্তি। আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আমার উচিত ছিল এই চিন্তা বদলে ভাবুন, আমি কি শিখলাম, আমি ভবিষ্যতে কিভাবে আরো ভালো করব। এই মনোভাব ভবিষ্যতের জন্য মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস তৈরি করে। উপসংহার: আবেগ ও যুক্তি একসঙ্গে এগিয়ে চলার পথ। আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে নিঃশেষ করা নয়, বরং তা বুঝে, স্বীকার করে ও যুক্তির সাথে একত্রিত করা। এগুলো হলো পদচিহ্ন যা আমাদের সিদ্ধান্ত ও জীবন দর্শনকে আলোকিত করে। এই অধ্যায় শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার সিদ্ধান্তে আবেগ কিভাবে প্রভাব ফেলে? কোন আবেগ আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? আমি কিভাবে যুক্তি ও অনুভূতির জন্য সমান জায়গা তৈরি করতে পারি? মনে রাখবেন, আবেগ নিয়ন্ত্রণ কোনো গন্তব্য নয়, এটি একটি পথ যেটা প্রতিদিনের অনুশীলন ও সচেতনতা আরও গভীর হয়। আপনি যতই আবেগকে সমালোচনামূলক চিন্তার অংশ করে তুলবেন, ততই আপনি নিজের জীবনকে দৃঢ় ও আত্মবিশ্বাসের সাথে পরিচালনা করতে পারবেন। অধ্যায় ৭: পক্ষপাতিত্ব অতিক্রম, মানসিক শর্টকাটগুলো চিহ্নিত ও চ্যালেঞ্জ করা। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মতামত গঠনের পেছনে কাজ করে এক ধরনের অদৃশ্য শক্তি, পক্ষপাতিত্ব বা বায়াস। এই মানসিক শর্টকাটগুলো আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা কিছু ক্ষেত্রে উপকারী হলেও অনেক সময় এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে, চিন্তাকে সংকীর্ণ করে তোলে এবং আমাদের ভুল বা অবিচারপূর্ণ সিদ্ধান্ত নিতে যেতে পারে। বিশেষ করে যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন এই গোপন পক্ষপাত আমাদের পুরো চিত্র দেখতে বাধা দেয়। সমালোচনামূলক চিন্তার একজন বাস্তব অনুশীলনকারী হিসাবে
আমাদের শেখা উচিত কিভাবে এই পক্ষপাতিত্ব চেনা যায়, প্রশ্ন তোলা যায় এবং অতিক্রম করা যায়। পক্ষপাত হলো সেই রঙিন চশমার মতো যা দিয়ে আমরা দুনিয়াকে দেখি। এটি আমাদের অভিজ্ঞতাগুলোকে ছেঁকে দেয়, কিছু বিষয়কে জোরালো করে তোলে, আবার কিছু বিষয়কে একেবারে আড়াল করে। উদাহরণস্বরূপ, কনফার্মেশন বায়াস আমাদের শুধুমাত্র সেই তথ্য খুঁজে পেতে উদ্বুদ্ধ করে যা আমাদের বিদ্যমান বিশ্বাসকে সমর্থন করে, আর যেগুলো বিরোধিতা করে সেগুলো আমরা উপেক্ষা করি। ধরুন আপনি ক্যারিয়ারের পরিবর্তনের কথা ভাবছেন এবং ইতিমধ্যে একটি নির্দিষ্ট পেশার দিকে ঝুঁকে আছেন। তখন আপনি শুধুমাত্র সেই ক্ষেত্রের সাফল্যের গল্পগুলোর দিকে মনোযোগ দেবেন, কিন্তু চ্যালেঞ্জ বা ঝুঁকিগুলো উপেক্ষা করবেন। ফলস্বরূপ আপনি একটি বিভ্রান্তিকর আত্মবিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নেবেন যা বাস্তবতার প্রতিফলন নয়। অ্যাঙ্করিং বায়াস একটি অন্যরকম ভুল, যেখানে আমরা প্রথম যেই তথ্যটি পাই সেটার উপর অতিরিক্ত নির্ভর করে ফেলি। যেমন, আপনি যদি একটি গাড়ি কিনতে চান এবং বিক্রেতা একটি উচ্চ মূল্য দিয়ে শুরু করে, তাহলে সেটাই আপনার মানসিক রেফারেন্স পয়েন্ট হয়ে যাবে, ইভেন যদি সেটা বাস্তবসম্মত না হয়। এতে আপনি আপনার অফারটা সেটির ভিত্তিতেই করবেন এবং হয়তো বেশি দাম দিয়ে ফেলবেন। গ্রুপ থিঙ্ক একটি দলগত পক্ষপাত, যেখানে একতা ও সম্মতির আকাঙ্ক্ষা ভিন্ন মতকে দমন করে ফেলে। বিশেষ করে যখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখন এই পক্ষপাত মারাত্মক হতে পারে। ধরুন একটি টিম নতুন পণ্য বাজারে আনছে। যদি সবাই দ্রুত একমত হয়ে যায়, ভুলগুলো বিশ্লেষণ ছাড়াই, তাহলে সেই পণ্য ব্যর্থ হতে পারে। হ্যালো এফেক্ট বা প্রভাব হলো এমন এক ধরনের যেখানে আমরা আরও একটি গুণ দেখে অন্য গুণগুলো নিয়েও ইতিবাচক ধারণা করে ফেলি। যেমন, আপনি যদি ভাবেন আপনার সহকর্মীর কাজের নৈতিকতা ভালো, তাহলে হয়তো ধরে নেবেন সে বিশ্বাসযোগ্য বা অন্য ক্ষেত্রেও দক্ষ। এর বিপরীতও ঘটে। হর্ন এফেক্ট, যেখানে একটি খারাপ ধারণা সবকিছুকে ছায়াচ্ছন্ন করে। পক্ষপাত চ্যালেঞ্জ করার কৌশল। সচেতনতা। প্রথম ধাপ হলো স্বীকার করা যে আপনার চিন্তার পক্ষপাত কাজ করছে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ধরে নিচ্ছি? আমি কি তথ্য উপেক্ষা করছি? আমি যদি এই পরিস্থিতিটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিভাবে দেখতাম? 2. বিভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ। পক্ষপাত বিচ্ছিন্নতায় বেড়ে ওঠে, কিন্তু এটি দুর্বল হয় যখন আমরা বৈচিত্র্যময় মতামতের মুখোমুখি হই। কারো সঙ্গে পরামর্শ করুন যিনি আপনার চেয়ে ভিন্ন পটভূমি থেকে এসেছেন। ধরুন আপনি একটি মার্কেটিং ক্যাম্পেইনে ডিজাইন করছেন, তাহলে লক্ষ্যমাত্রা গোষ্ঠীর কারো অভিমত জানলে আপনি অনেক গুরুত্বপূর্ণ ফাঁক খুঁজে পেতে পারেন। 3. নিজের ধারণা যাচাই করা। আপনার প্রাথমিক সিদ্ধান্তকে সত্য ধরে না নিয়ে সেটি পরীক্ষা করুন। যেমন, আপনি যদি একটি বিনিয়োগ কৌশল নিয়ে অনিশ্চিত থাকেন, তাহলে সেটিকে ছোট পরিসরে চেষ্টা করুন, ফলাফল দেখুন এবং সে অনুযায়ী কৌশল বদলান। 4. ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বা বুদ্ধিবৃত্তিক বিনয়। ভুল স্বীকার করে নতুন তথ্যের আলোকে নিজস্ব বিশ্বাস পর্যালোচনা করা। কোনো রাজনৈতিক মতভেদে বন্ধুর সঙ্গে ঝগড়া হলে নিজের অহংকার বোধ পাশে রেখে খোলা মন নিয়ে শোনা, এটিই সমালোচনামূলক চিন্তার চর্চা। 4. তথ্যের উৎস যাচাই। আজকের তথ্য বন্যায় ভুল তথ্য খুব সহজে প্রচারিত হয়। নির্ভরযোগ্য উৎস যাচাই করুন। ভিন্ন মতাবলম্বী সূত্র থেকেও তথ্য নিন। এটি কেবল পক্ষপাত হ্রাস করে না, বরং বিষয়টির গভীরতাও বাড়ায়। পক্ষপাত মানব মস্তিষ্কের স্বাভাবিক অংশ, কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ করা যায়। শেখা যায় কিভাবে এসব শর্টকাট থেকে বেরিয়ে এসে চিন্তাকে আরও পরিষ্কার ও নিরপেক্ষ করা যায়। এটি ধৈর্য, অনুশীলন ও আত্মসহানুভূতির দাবি রাখে। আপনি কি পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার প্রত্যাশাকে স্থির করছেন? আপনি কি এমন তথ্য খুঁজছেন যা কেবল আপনার বিশ্বাসকে সমর্থন করে? এসব প্রশ্ন আপনার চিন্তাকে আরও তীক্ষ্ণ করবে, আপনার সিদ্ধান্তগুলোকে আরও ন্যায়সঙ্গত ও মূল্যভিত্তিক করে তুলবে। অধ্যায় 8, দৃষ্টিভঙ্গির শক্তি। সমাধান খুঁজে বের করার জন্য দৃষ্টিভঙ্গি বিস্তার করা। দৃষ্টিভঙ্গি হলো সেই লেন্স যার মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি, যা আমাদের ঘটনা, মানুষ ও সমস্যাগুলোর ব্যাখ্যা করার উপায়কে প্রভাবিত করে। তবুও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই লেন্স প্রায়শই সংকুচিত হয়ে যায়।
আমাদেরকে একক দৃষ্টিতে আটকে রাখে, যা আমাদের বিকল্পগুলোকে সীমাবদ্ধ করে। কঠিন মুহূর্তের চাপ এবং জরুরি অবস্থা আমাদেরকে পেছনে ফিরে তাকাতে বাধা দিতে পারে, যার ফলে আমরা হতাশ বা অসহায়তার চক্রে আটকে পড়ি। তবে যদি আপনি সেই দৃষ্টিভঙ্গিটি প্রসারিত করতে পারেন, যাতে আপনি এমন সমাধান আবিষ্কার করতে পারেন যা আপনি আগে কখনো ভাবেননি। কঠিন পরিস্থিতিতে চিন্তা দক্ষতা অর্জন করতে ঠিক এই দক্ষতাটির প্রয়োজন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলো দেখতে সক্ষম হওয়া, প্রতিবন্ধকতাগুলোকে অন্তর্দৃষ্টি এবং বুদ্ধির সুযোগে রূপান্তরিত করার ক্ষমতা। ধরা যাক, আপনি একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ডেসপারেটলি চাবি খুঁজে পাচ্ছেন না। আপনি আপনার পকেট চেক করেছেন, আবার আপনার পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করেছেন এবং দরজা খোলার জন্য প্রতিটি সম্ভাব্য সমাধান চেষ্টা করেছেন, কিন্তু দরজা খোলেনি। হতাশ হয়ে আপনি খোলা জানালা লক্ষ্য করেন না, যা মাত্র কয়েকটি পদক্ষেপ দূরে। এই দৃশ্যটি আসলে একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সহ সমস্যার সম্মুখীন হওয়ার মতো। আমরা এতটাই মনোযোগ দিই যে যেই সমাধানটি প্রথমে সামনে আসে তা ছাড়া অন্য পথগুলো ভুলে যাই। চিন্তা দক্ষতা আমাদেরকে পেছনে ফিরে তাকাতে, ভিন্ন প্রশ্ন করতে এবং নতুন সম্ভাবনার অনুসন্ধান করতে আমন্ত্রণ জানায়। আমাদের মনোযোগ কি আটকে রাখছে তা থেকে সরিয়ে যা উপলব্ধি তা নিয়ে কাজ করতে। অধ্যায় ৯, সিদ্ধান্ত গ্রহণ, অনিশ্চয়তার সময়ে চিন্তাশীল পছন্দ করা। কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ অত্যন্ত প্রচণ্ড মনে হতে পারে। মনে হয় সময় যেন ফিস ফিস করে চলে যাচ্ছে এবং প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিকভাবে কিছু করার তাগিদ অনেক বেশি থাকে, তবে আমরা যে সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি তা সেগুলো নয় যেগুলো দ্রুত নেওয়া হয়, বরং সেগুলো যেগুলো সতর্ক চিন্তা, বিশ্লেষণ এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া হয়। সঠিক পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার কৌশল শিখতে হবে, শুধুমাত্র প্রতিক্রিয়া জানানোর কাজ নয়, বরং একটি কৌশলগত প্রক্রিয়া হিসেবে যা জরুরি বিষয় এবং প্রজ্ঞার মধ্যে ভারসাম্য তৈরি করে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া মাস্টারি করা শুধুমাত্র আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং দীর্ঘমেয়াদী সাফল্য ও ব্যক্তিগত পরিতৃপ্তি অর্জনের জন্য। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো যে অনিশ্চয়তা আসবেই তা চেনা। জীবন অনিশ্চিত এবং কোনো সিদ্ধান্তই নিখুঁত ফলাফল নিশ্চিত করতে পারে না। এই স্বীকৃতিটি আমাদের জন্য মুক্তি এবং নম্রতা উভয়ই হতে পারে। অনিশ্চয়তা মেনে নিলে আমরা পরিপূর্ণ উত্তর পাওয়ার জন্য তাড়াহুড়া না করে বরং সর্বোত্তম উপলব্ধি তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি। ভয় বা ব্যর্থতার ভয়ে অনুভূতি না হয়। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি ক্যারিয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি হয়তো জানেন না যে নতুন একটি ভূমিকা কেমন হবে, তবে আপনি যদি এটি আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলোর সাথে কেমন মেলে তার উপর মনোযোগ দেন, তাহলে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আপনি বর্তমান সময়ে সঠিক মনে করেন। অনিশ্চয়তার সময় একটি মূল্যবান টুল যা আপনার হাতে রয়েছে তা হলো তথ্য সংগ্রহ। চিন্তাশীল ব্যক্তিরা সিদ্ধান্তগুলোকে শুধুমাত্র তাড়াহুড়া করে নেওয়ার পরিবর্তে একটি অনুসন্ধান প্রক্রিয়া হিসেবে দেখেন। যতটুকু সম্ভব প্রাসঙ্গিক ডেটা সংগ্রহ শুরু করেন, তবে মনে রাখবেন যে কেবল তথ্য যথেষ্ট নয়। প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। সংখ্যা, তথ্য এবং পরিসংখ্যান গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি দিতে পারে, তবে এটি বোঝা অত্যন্ত জরুরি যে এটি বৃহত্তর ছবির মধ্যে কোথায় বসে। এই সিদ্ধান্তটির দীর্ঘমেয়াদী পরিণতি কী হবে? এটি আপনার সম্পর্ক, আপনার সুস্থতা অথবা আপনার লক্ষ্যগুলোর উপর কী প্রভাব ফেলবে? আপনার পছন্দগুলোর প্রেক্ষাপট বোঝার জন্য সময় নেওয়া আপনাকে পৃষ্ঠতলগত উদ্বেগগুলো ছড়িয়ে যেতে সাহায্য করবে এবং এমন সিদ্ধান্ত নিতে সহায়ক হবে যা আপনার মূল্যবোধ এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। অধ্যায় ১০, দীর্ঘমেয়াদী বৃদ্ধি পথ, জীবনব্যাপী চিন্তাশীলতার অভ্যাস চাষ করা। চিন্তা দক্ষতা শুধুমাত্র তাৎক্ষণিক সমস্যাগুলো সমাধান করার বা কঠিন পরিস্থিতি নেগেটিভ করার জন্য একটি টুল নয়। এটি একটি জীবনব্যাপী যাত্রা, একটি ধারাবাহিক শেখার, প্রতিফলন এবং বৃদ্ধির চক্র। এখন পর্যন্ত আমরা কিভাবে চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবিলা করতে হয়, কিভাবে পক্ষপাতিত্ব চিহ্নিত করতে হয়,
কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বিস্তৃত করতে হয় এবং কিভাবে চিন্তাশীল সিদ্ধান্ত নিতে হয় তা নিয়ে আলোচনা করেছি। তবে চিন্তা দক্ষতার প্রকৃত শক্তি এর মধ্যে নিহিত। এটি আমাদের জীবনের গতিপথ গঠন করতে সহায়ক, আমাদের ক্রমাগত বিকাশ, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলো পার হওয়ার পরও বাড়তে থাকা। চিন্তাশীলতা একবার প্রয়োগ করার পর ভুলে যাওয়ার মতো কিছু নয়। এটি একটি মানসিকতা, একটি অভ্যাস এবং একটি শৃঙ্খলা যা আপনাকে আত্মসচেতনতা, গভীরতর বোঝাপড়া এবং দীর্ঘস্থায়ী সাফল্যের দিকে পরিচালিত করতে পারে। তাহলে আপনি কিভাবে এই অভ্যাসগুলো চাষ করবেন এবং চিন্তাশীলতাকে একটি জীবনব্যাপী অনুসরণযোগ্য যাত্রায় পরিণত করবেন? প্রথম পদক্ষেপ হলো চিন্তাশীলতাকে একটি দক্ষতা হিসেবে না দেখে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখা। একটি জীবন্ত জীবনের মতো চিন্তাশীলতাও অবিচ্ছিন্নভাবে ভাবনার এবং সমস্যার সমাধানের মাধ্যমে জীবনে প্রয়োগ করা যায়। যেমন আপনি শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করেন, তেমনি আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু সময় আলাদা করে চিন্তাশীলতায় নিয়োজিত হতে পারেন। এটি হতে পারে চ্যালেঞ্জিং বই পড়া, অন্যদের সাথে জটিল বিষয় আলোচনা করা, অথবা আপনার প্রতিফলন এবং অন্তর্দৃষ্টি লিখে রাখা। চিন্তাশীলতাকে নিয়মিত অভ্যাসে পরিণত করলে আপনি এমন মানসিক ধৈর্য তৈরি করতে পারবেন যা সবচেয়ে জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করবে।